প্রিয় রাগিনী লিখেছেন লামিয়া ইসলাম শাম্মী। পর্ব ২৯। দেখতে দেখতে কেটে গেল আরও দুদিন। সকাল সকাল ঘুম থেকে উঠেই সবাই ব্যাগপত্র গোছাতে শুরু করেছে। আজ তারা চলে যাবে, তবে বাড়ির উদ্দেশ্যে নয়। তারা যাবে আবিরা বেগমের বাড়ির উদ্দেশ্যে। অবশ্য রাশেদ প্রথমে না করেছিল, কিন্তু ইসলাম বাড়ি চার বিচ্ছুদের জোড়াজুড়ি আর তোয়ার কান্নার কারণে এক প্রকার রাজি হয়েছে সে। তাই সেখানে আরও দুদিন থেকে একেবারে বাসার উদ্দেশ্যে রওনা হবে সবাই। সবাই তৈরি হয়ে বাগানে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে সবার থেকে বিদায় নিল। একে একে সবাই বিদায় নিয়ে বাসে উঠে বসলো। আবির লামহাকে বেশ সাবধানে বাসে উঠিয়ে একটি সিটে আরাম করে বসালো। লামিয়া বাসে উঠতেই কি মনে করে যেন জমিদার বাড়ির ছাদের দিকে তাকালো। সেদিকে তাকাতেই দেখলো আশিক তাকিয়ে আছে তার দিকে। আশিকের দিকে পলক ফেলে হালকা হেসে বাসে সিটে গিয়ে বসলো। রাশেদ আদনান আলীর সাথে টুকটাক কথা বলে বিদায় নিল। জানালার পাশে বসে তাইবা হেসে হেসে কথা বলছে লামহার সাথে। নূর এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাইবার দিকে। এই কয়েকদিনে নূরের মনে অনেকটা জায়গা করে নিয়েছে এই মেয়েটি। তবে সেদিন যখন জাহিদ থেকে শুনল তাইবাকে ভালোবাসে এবং তাকে তাইবার থেকে দূরে থাকতে বলেছে, সেদিন থেকে নূর তাইবাকে নিজের মনের কথা বলতে পিছু হাঁটল। কথাটা ভেবে নূর দীর্ঘশ্বাস ফেলল। এদিকে নূরের তাইবার দিকে তাকিয়ে আছে দেখে তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে জাহিদ। তাইবার দিকে নূর তাকিয়ে আছে, তা যেন সহ্যই হচ্ছে না তার। তাই পেছন সিট থেকে উঠে ধূপধাপ পা ফেলে তাইবার সিটের পাশে এসে দাঁড়িয়ে বলল, তাইবা পেছনে সিটে আয়, তোর সাথে কথা আছে। জাহিদের কথা শুনে তাইবা ভ্রু কুঁচকে জাহিদের দিকে তাকালো। সেদিন রাতে জাহিদ তাইবার সাথে খারাপ ব্যবহার করায় তাইবা জাহিদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তাই জাহিদের কথা পাত্তা না দিয়ে তাইবা আবারও লামহার সাথে কথা বলায় মনোযোগ দিল। তাইবা তাকে পাত্তা দিচ্ছে না দেখে জাহিদের রাগ মনে হয় এবার আরও বেড়ে গেল। কোনো কিছু না ভেবে লামহার পাশ কেটে তাইবার হাত ধরে এক ঝটকায় তাইবাকে বসা থেকে দাঁড় করিয়ে চেঁচিয়ে উঠল, একদম থাপড়ে গাল লাল করে দেব বেয়াদব, কথা বলছি কানে চায় না। হঠাৎ করে জাহিদের চেঁচানো শুনে বাসে বসা সবাই ভরকে গেল। সবাই আদনান আলীর কাছ থেকে বিদায় নিয়ে বাসে উঠেছিল শুভ্র, রাশেদ আর লাবিব। জাহিদের কথা শুনে তারা ভ্রু কুঁচকে তাকালো জাহিদের দিকে। তাইবা জাহিদের চোখে চোখ রেখে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু জাহিদ তার হাত শক্ত করে ধরে রাখার কারণে মেয়েটা পারছে না তার হাত ছাড়াতে। জাহিদ, হচ্ছে কি? ওকে এভাবে বকছিস কেন? আর ছাড় তাইবার হাত, পেছনে সিট থেকে বলে উঠল সাফওয়ান। রাশেদ এগিয়ে আস্তে আস্তে জাহিদের উদ্দেশ্যে বলল, জাহিদ ছাড় আমার বোনকে, ওর হাতে ব্যথা পাচ্ছে, দেখতে পাচ্ছিস না তুই? রাশেদের কথা শুনে জাহিদের যেন রাগ আকাশ ছুঁয়ে গেল। রাগে কান হারিয়ে রেগে বলল, পাক ব্যথা, সবাই ওর ব্যথাটাই দেখতে পেল, আর আমি যে ব্যথা পাচ্ছি ওইটা দেখতে কেউ পাচ্ছে না। কি জাহিদ ভাই, কষা হয়েছে নাকি আপনার, যে আমার আপনার কষার কষ্ট দেখতে পাচ্ছি না? শান্ত গলায় বলে উঠল লামিয়া। লামিয়ার কথা শুনে মাহির, তাইব আর তোয়া হেসে উঠল। এইরকম একটা সিরিয়াস মোমেন্টে লামিয়ার থেকে মস্করা আশা করেনি কেউ। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে বলল, মুখটা অফ করে রাখো কিছুক্ষণের জন্য। লামিয়া শুভ্রর দিকে তাকিয়ে বলল, আপনার কানটা কি বন্ধ করা যাবে কিছুক্ষণের জন্য? লামিয়ার কথা শুনে লাবিব বিরক্ত হয়ে শুভ্রর দিকে তাকিয়ে বলল, তুই ভাই এর সাথে কথা না বলে কলার কাছের সাথে কথা বল, তাও ভালো হবে। উফ, তোরা আবার কি শুরু করলি? এই জাহিদ, শর্ত আমার বইয়ের উপর থেকে। বলতে বলতে জাহিদকে সরিয়ে দিয়ে আবির হামিদার পাশে এসে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে আবারও বিরক্তি হয়ে বলল, এই তাইবা, তুই এখান থেকে বের হ। আমার বউ জানালার সিটে বসবে আর আমি তার পাশে। তোরা হাত টানাটানি অন্য জায়গায় গিয়ে কর। আবিরের কথা শুনে তাইবা পুরো কুচকে বলল, আমি এখানে মেজো আপার সাথে বসেছি, তাই আমি এখানেই বসবো, আপনি অন্য কোথাও গিয়ে বসুন। দেখছিস লামহা, তোর বোন কত বেয়াদব। বেয়াদব আমার থেকে তোকে আলাদা করতে চাইছে। এই শোন, আমি এখানে আমার বউয়ের সাথেই বসবো। বলে আবির জাহিদের হাত থেকে তাইবার হাত ছাড়িয়ে তাইবার হাত ধরে সিট থেকে বের করে লামহাকে জানালার পাশে বসিয়ে দিয়ে বিশ্বজয়ের হাসি দিল তাইবার দিকে তাকিয়ে। আবিরের হাসি দেখে তাইবা যেন চলে উঠল। তাইবা কিছু বলতে যাবে তার আগেই লামিয়া আবারও শান্ত কণ্ঠে বলে উঠল, এখন যত পারেন শান্তিমতো বসে নিন আবির ভাই, পরে আপনি সিটে আপনার বাম ডানে বসতে পারবেন কি না সন্দেহ আছে। লামিয়ার কথায় আবার ছোট্ট ছোট চোখ করে তাকালো, তারপর মুখ বাঁকিয়ে লামহার পাশে বসতে বসতে বলল, কোথায় কিভাবে আমার ডান বামে বসতে হবে সেটা আমি দেখে নিব, তোকে আমাকে নিয়ে ভাবতে হবে না। আবিরের কথা শুনে লামিয়া ঠোঁট ফাঁক করে হাসল। এতক্ষণ ধরে ধৈর্য ধরে তাদের ঝগড়া দেখছিল আরিবা বেগম, আজমেরি বেগম এবং শফিকুল খান।
তবে এখন তাদের ধৈর্যবাদ ভেঙে যেতেই আজমেরি বেগম চেঁচিয়ে উঠল, তোগো পীড়িতের ঝগড়া মিটছে নাকি আরো করবি তোরা? আজমেরি বেগমের কথা শুনে তাইবা বিরক্তি হয়ে পড়ল, উফ তাতি, এত ক্যাচক্যাচ করো না তো, চুপচাপ বসে থাকো। বলেই লামিয়ার পাশের সিটে ধপ করে বসে পড়ল তাইবা। দেখছো বাবু কেমন তেজ তোমার নাতনির? দেখছি, তুইও দেখ। আমি তো আহার পর থেইকাই দেখতাছি তোমার সব নাতি নাতনির কাহিনী। আমি কইতাছি ওরে বিয়া দিয়া দাও, বিয়া দিয়া দিলে সব ঠিক হইয়া যাইব। লগে এই তেজও। আবিরা বেগমের কথায় আজমেরি বেগম পাত্তা না দিয়ে চুপচাপ বসে কোমর থেকে নিজের ফোনটা বের করে টিপতে লাগলো। আবিরা বেগম তা দেখে মনে মনে ভেংচি কেটে বসে রইল সিটে। রাশেদ বলে ড্রাইভার বাস চালাতে শুরু করলো। কুয়াশার রাস্তায় বাস চলছে নিজ গতিতে। লাবিব এগিয়ে এসে ছবির পাশের সিটে বসতেই ছবি লাবিবের কাঁধে মাথা রেখে চোখ বুঝল। লাবিব ছবির কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে তোর? ছবি চোখ বুঝে আস্তে করে বলল, কিছু না, একটু ঘুমাতে দিন, কেন জানি অনেক ক্লান্ত লাগছে। লাবিব আর কিছু না বলে ছবির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আজ কেউ হইহুল্লোড় করেনি, যে যার মতো বাসে বসে আছে। আবিরা বেগমের বাড়িতে আস্তে আস্তে রাত 10টা বেজে গিয়েছে। বাস বাড়ির সামনে এসে থামতেই সবাই একে একে বেরিয়ে এলো বাস থেকে। বাস থেকে সবাই নামতেই দেখলো আবিরা বেগমের ছেলে তুষার এবং তার স্ত্রী স্বপ্না দাঁড়িয়ে আছে তাদের জন্য। তাদের দেখে তুয়া মাহিরের কোল থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে গিয়ে স্বপ্না বেগমের কোলে উঠে গেল। এতদিন পর মেয়েকে কাছে পেয়ে স্বপ্না বেগমও মেয়েকে জড়িয়ে ধরে চুমু খেলেন। তুষার এগিয়ে গিয়ে আজমেরি এবং শফিকুল খানকে সালাম দিয়ে বলল, কেমন আছেন আপনারা? আপনাদের আসতে অসুবিধা হয়নি তো? শফিকুল খান হেসে বলল, আরে না না, কেন অসুবিধা হয়নি কোনো। শফিকুল খানের কথা শুনে তুষার হেসে সবার সাথে কৌশল বিনিময় করল। স্বপ্না বেগমও এগিয়ে এসে হাসি মুখে সবার সাথে কৌশল বিনিময় করে বাড়ির ভেতরে চলে গেল। স্বপ্না বেগম সবাইকে যে যার রুম বুঝিয়ে দিয়ে খাবার পরিবেশন করতে চলে গেলেন দ্রুত। সবাই ফ্রেশ হয়ে এসে খাবার খেতে খেতে টুকটাক কথা বলে চলে গেল নিজেদের রুমে। সারাদিন জার্নি করাই সবাই ক্লান্ত হয়ে পড়েছে। কেউ একটা ঘুম দিলে হয়তো শরীরের এই ক্লান্ত ভাবটা কমবে, তাই আজ কেউ আর কারোর সাথে কথা না বলেই চলে গেল ঘুমোতে। এই প্ল্যানও সাকসেস হয়নি, শুধু মাত্র তোমার জন্য। আমার উপরে দোষটাও বন্ধ করো। ওই জমিদার বাড়ির পুত্র আমার কাছে বাধা না দিলে আমি ওকে তোমার হাতে তুলে দিতে পারতাম। আমার যেভাবেই হোক ওই মেয়েকে আমার চাই। ও কি হাতের মোয়া যে, চাইলেই আর পেয়ে গেলে। এত কথা তো শুনতে চাইনি। আমি শুধু এতটুকুই জানি ওই মেয়েকে আমার চাই মানে চাই, যে কোনো মূল্যে। ওই মেয়ের সাথে আমার এখনও অনেক লেনদেন বাকি আছে। আমি ছাড়বো না ওই মেয়েকে। যার জন্য আমার হাতের এই অবস্থা হয়েছে তাকে আমি দেখে নেব। বলে নিজের হাতের দিকে তাকালো মার্কাস। ওর পাল্টে দেখলো নিজের হাত। হাত দেখতে দেখতে সেদিন রাতের কথা মনে পড়তেই প্রতিশোধের আগুনে চোখগুলো জ্বলে উঠল। ওই মেয়ের জন্য ফ্যালকন তার হাতে ক্ষত বিক্ষত করে দিয়েছিল। এর প্রতিশোধ তো সে নিয়েই ছাড়বে। তবে সেই দিন মার্কাস এতটুকু বুঝেছে যে ফ্যালকনের দুর্বল পয়েন্ট ইসলামবাড়ির কন্যা লামিয়া। আর ফ্যালকনকে জব্দ করতে হলে আগে ফ্যালকনের দুর্বল পয়েন্ট আঘাত করতে হবে। দুর্বল পয়েন্টে আঘাত করলেই ফ্যালকন নিচে নিচে বেরিয়ে আসবে। অবশ্য সেদিন রাতে ফ্যালকনকে দেখেনি সে, কিন্তু কে এই ফ্যালকন তা তো জেনেই ছাড়বে। মার্কাসের রাগ দেখে পাশে বসে থাকা হুডি পরা অবয়বটি হাসল। তারপর বলল, আমি যতদূর জানি তুমি ছবিকে যাও, কিন্তু মাঝে এসে তুমি ছবিকে ভুলে লামিয়াকে চাইছ। সেটা কি প্রতিশোধের জন্য নাকি? কথাটা শুনে মার্কাস পাশ ফিরে তাকালো অবয়বটির দিকে। তারপর বাঁকা হেসে আর কিছু বলল না। তার তুষার রানীকে সে কিভাবে বলতে পারে? তার তুষার রানীকে নিতে এসেই তো এত কিছু হলো তার সাথে। সে এইসব তুচ্ছ ঘটনায় নিজে কিভাবে জড়িয়ে গেল তা মার্কাস এখনো বুঝে উঠতে পারছে না। তবে সে চায় খুব শীঘ্রই তার তুষার রানীকে নিয়ে লন্ডনে চলে যেতে, সেখানে গিয়ে তার রানীকে নিয়ে একটা জগৎ তৈরি করতে। মার্কাস কিছু ভাবতে ভাবতে মুচকি হাসলো। সামনের সিটে বসে মার্কাসকে হাসতে দেখে মনাভ্রু কুচকে বলল, তুমি একা একা হাসছো কেন মার্কাস? মনার কথা শুনে পাশ থেকে রিক্স বলে উঠল, মার্কাস জেগে জেগে স্বপ্ন দেখছে তাই হাসছে। রিস্কের কথা শুনে বেশ বিরক্ত হলো মার্কাস। তাই সে বিরক্তি হয়ে বলল, বড্ড বেশি কথা বলছো তোমরা, মুখ বন্ধ রেখে চুপচাপ গাড়ি চালাও। বলে আবারও আগের মতো চুপচাপ বসে থাকলো। শুনছান নিরিবিলি রাস্তায় ফুল স্পিডে গাড়ি চলেছে রিক। ঠিক তখনই মাঝ রাস্তা বরাবর একটা বিশাল বড় গাছ পড়ে থাকতে দেখে রিক ব্রেক কষল। ফোনের মধ্যে পুরো মনোযোগ দিয়ে কাজ করছিল মোনা। রিককে ব্রেক কষতে দেখে রেগে গেল। রাগ নিয়ে বেশ তিক্ত গলায় বলল, কি সমস্যা রিক? গাড়ি থামালে কেন? আমাদের তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে হবে, ভুলে গিয়েছ? আরে গাড়ি আমি থামাতে চাইনি, সামনে তাকিয়ে দেখো, রাস্তার মাঝে গাছ পড়ে আছে।
রিকের কথা শুনে মোনা এবার সামনে তাকাতেই দেখলো সত্যি রাস্তার মাঝে গাছ পড়ে আছে। এই শীতের রাতে তো ঝড় বৃষ্টি হওয়ারও কথা না। তাহলে মার্কাস হুডি পরা অবয়ব, মোনা আর রিক কিছু একটা ভাবতেই চমকে উঠল। হুডি পরা অবয়বটি ফটাফট হুডির পকেট থেকে কান বের করতে করতে সবার উদ্দেশ্যে বলে উঠল, নিজের যান বাঁচাতে চাইলে এখনই গাড়ি থেকে বের হও, নয়তো মারা যাবে। বলে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। অবয়বটির কথা শুনে মার্কাস, মোনা আর রিক আর কিছু না ভেবে গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতেই ধপ করে আগুন নিয়ে গাড়িতে জ্বলে উঠল। মার্কাস, মোনা, রিক আর অবয়বটি সরে যেতেই দূর থেকে একটা তীর এসে তাদের পায়ের সামনে পড়ল। মার্কাস, মোনা, রিক কোমর থেকে নিজেদের কান বের করে সতর্কভাবে কান খাড়া করে আশেপাশে তাকাতেই শুনতে পেল অনেকগুলো ঘোড়ার পায়ের শব্দ, যা টকবক করে তাদের কাছে এগিয়ে আসছে মনে হচ্ছে। এত রাতে ঘোড়া কোথা থেকে আসছে? আমার মনেও সেই এক প্রশ্ন। এরা কে বা কারা? এতগুলো ঘোড়া কোথা থেকে আসছে আমি জানি না। তবে মার্কাস, আমার যতদূর মনে হয় এখানে থাকা ঠিক হবে না। দ্রুত পালাতে হবে আমাদের। অবয়বটির কথা শুনে মোনা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে আমি একমত। মার্কাস, প্লিজ চলো এখান থেকে। বলেই রিক টেনে নিয়ে যেতে লাগলো মার্কাসকে। কে তাদের গাড়িতে আগুন লাগালো, কারা তাদের পিছু নিল, তারা কেউ জানে না। তবে শুধু এতটুকু জানে, এখানে যদি তারা আর এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকে তাহলে তাদের মধ্যে কেউই বেঁচে ফিরতে পারবে না। তবে হঠাৎ করে তাদের উপরে এভাবে কেউ আক্রমণ করে বসবে তা তারা ভাবতেও পারেনি। কে এভাবে হুট করে আক্রমণ করে বসলো তা নিয়ে বেশ চিন্তিত মার্কাসরা। তবে নিজেদের যান আগে বাঁচাতে হবে এই মুহূর্তে। এই যান বাঁচাতে দৌড় লাগানো চারজন। মার্কাসরা চোখের আড়াল হতেই কয়েকটি ঘোড়া এসে থামলো সেখানে। পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথায়? সময় হলে পাখি ঠিকই ফাঁদে পা দেবে। বলেই সাদা ঘোড়ার পিঠ থেকে নেমে এলো কালো শাড়ি পরা এক রমণী। তাকে ঘোড়ার থেকে নামতে দেখে তার দলের লোকেরাও ঘোড়ার পিঠ থেকে নেমে কাঁধের ব্যাগ থেকে একটা হারিকেন আর লাইটার বের করে তা জ্বালিয়ে দিল। হারিকেনের মৃদু আলো চারিদিকে ছড়িয়ে পড়তেই সামনে থাকা তেজি এক রমণীর দেখা গেল। জল করে উঠল একজোড়া কাজল কালো চোখ। মুখে কালো কাপড়ে ঢেকে রাখার কারণে মুখ দেখা যাচ্ছে না তার। তবে হারিকেনের মৃদু আলোতে চোখগুলো বেশ দেখা যাচ্ছে স্পষ্টভাবে। অগ্নিদৃষ্টিতে তার বেশিক্ষণ আশেপাশে চোখ বুলিয়ে দলের লোকদের দিকে তাকিয়ে রমণীটি বলে উঠল, আজকের মতো এতটুকুই, এবার গন্তব্যে যাওয়া যাক। কথাটা শুনে আর কেউ কোনো কথা না বলে সবাই আবারও ঘোড়ার পিঠে উঠে গেল। সর্দার রানী, যেতে দিলেন যে ওদের? ওই যে বললাম না, সময় হলে পাখি নিজে এসে ধরা দেবে, তাই মাথায় এত প্যারা না নিয়ে দ্রুত চলো। বলেই সাদা ঘোড়ার পিঠে চড়ে ঘোড়া নিয়ে ছুটতে লাগলো তার পেছন পেছন দলের লোকেরা। শীতের কুয়াশা মাখা শেষ রাত, নির্জন পথে টকবক টকবক শব্দ করে ঘোড়া ছুটে যাচ্ছে নিজ গন্তব্যে। ঠিক তখনই সাদা ঘোড়ার পিঠে বসে থাকা রমণীর চোট গোল করে শীষ বাজিয়ে উঠল। সারাটা দিন ঘিরে আছো তুমি এত রঙিন, হয়নি কখনো মন। সারাটা রাত আসছে না ঘুম, ধরেছি হাত, থাকবো সারা জীবন। শরীরের উপরে ভারী কিছু অনুভব করতে চোখ খুলল শুভ্র। নিজের বুকের উপরে লাবিবকে শুয়ে থাকতে দেখে বিরক্তি হয়ে পুরো কুচকে লাবিবকে জোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। বাহিরের লাইটের অবস্থা আলো এসে পড়ছে রুমে। শুভ্র ভালো মতো চোখ কচলে আশেপাশে তাকিয়ে দেখল রাশেদ, লাবিব, জাহিদ মরার মতো পড়ে ঘুমোচ্ছে। শুভ্র তাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে পাশে থাকা টেবিল থেকে পানির গ্লাস তুলে তা পান করে হাতের ওজো পিঠ দিয়ে মুখ বুঝে বালিশের নিচ থেকে ফোন বের করে সময় দেখে নিল। তারপর আবারও হাই তুলে বালিশে মাথা রাখতেই কানে ভেসে এলো সেই পরিচিত শীষের শব্দ। তবে শুভ্র আজ আর অবাক হলো না। যখনই সে বিপদে পড়ে তখনই সেই কালো কাপড় পরা অবয়বটি শীষ বাঁচাতে বাঁচাতে তাকে বাঁচিয়ে নেয়। আবার মাঝে মাঝে গভীর রাতেও শুনতে পাই এই শীষের শব্দ। শুভ্র চোখ বুজে গভীর ঘুমে শুনতে লাগলো শীষের শব্দ। এরপর কিছু ভেবে মুচকি হেসে চোখ বুঝতেই চোখের সামনে ভেসে এলো লামিয়ার মুখখানা, হাসি মুখ। শুভ্র চোখ বুজে মৃদু হেসে বিড়বিড় করে বলল, আমার একান্ত ভ্রমর। পরের দিন বিকালে আবির বেগমদের উঠোনে মাদুর বিছিয়ে ভাবুক হয়ে বসে আছে ইসলাম ও খানবাড়ির ছেলেরা। আজকে তাদের আড্ডাখানাতে মেয়েরা নেই, কারণ সব মেয়েরা আজ ঘুমোচ্ছে। কাল রাতের খাবার খেয়েছে, সেই ঘুমিয়েছে। এখনও তাদের ওঠার নামগন্ধই নেই। কাহিনী কি দেখার মতো মাহির আর তাইবা সেখানে দেখতে গিয়েছিল। গিয়ে দেখে তারা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে আছে। মাহির আর তাইবা তাদের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে এত বেলা করে ঘুমানোর জন্য জানতে চাইল। লামিয়া তাদের ইচ্ছে মতো পিটিয়ে পাছায় লাথি মেরে রুম থেকে বের করে দরজা লাগিয়ে দিয়ে আবারও ঘুমিয়ে পড়েছে এবং সবাইকে বলে দিয়েছে ঘুম হলে তারা উঠে যাবে, তাদের ঘুম যেন কেউ ব্যাঘাত না ঘটায়। এরপর কেউ আর তাদের ডাকার সাহস পায়নি। বোরিং লাগছে, তাহলে চলো কিছু করি। কি করবে? ঘুরে আসি। আমরা ছবিকে রেখে ঘুরতে যাব। ছোট ছোট চোখ করে বলল লাবি। এই লাবি, ভাই নাটক কম করেন।
এমন ভাব করছেন মনে হয় ছবিকে ছাড়া কোথাও একা যান না। আসলেই আমি চাই না, বিশ্বাস কর। আমি তোদের বোনকে এতটাই ভালোবাসি যে বাথরুমে গেলেও তোর বোনকে ভিডিও কলে রাখি। ছি লাবিব ভাই। আরে সত্যি কথা। লাবিবের কথায় রাশেদ, সাফওয়ান, আরিফ, আবির, মাহির, শুভ্র, তায়েব, জাহিদ বিরক্ত হয়ে তাকালো তার দিকে। কি এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? রাশেদ লাবিবের মাথায় গাঁটটা মেরে বলল, জ্ঞান কি সব গুলিয়ে খেয়ে ফেলেছিস? আরে আমি আবার কি করলাম? কি করিসনি তুই সেটা বল। এখানে এত চেঁচামেচি কিসের? হাই তুলতে তুলতে বলল শারমিন। শারমিনের কথা শুনে ছেলেরা সব ঘাড় ঘুরিয়ে পিছিয়ে তাকাতেই দেখল একে একে মেয়েদের দল এগিয়ে আসছে তাদের সামনে। ওহো, মহারানী ভিক্টোরিয়া দের তাহলে আজ মুখ দর্শন হলো। যাক বাবা, তাদের ঘুম থেকে জীবন ধন্য হয়ে গেল। মুখ ভেঙচি কেটে বলল লাবিব। সবসময় মেয়েদের মতো মুখ ভ্যাংচান কেন? দেখতে কেমন লাগে? বলতে বলতে মাদুরে এসে বসলো তাইবা। তাইবার কথা শুনে লামিয়া বলল, মনে করে তাকে ভীষণ সুন্দর লাগে, কিন্তু সে জানে না তাকে পুরো বিচ্ছিরি লাগে। আসতে না আসতেই তোরা একজন আরেকজনের পিছু লাগা শুরু করে দিয়েছিস। ওহ বড় আপা, এটা সত্যি কথা। আর সত্যি কথা শুনলে মানুষের পেছন চলে। লামিয়ার কথা শুনে লাবিব জ্বলে উঠল। একটা থাপ্পড় মেরে কান লাল করে দেব বেয়াদব। কোনটা সত্যি বলছিস তুই? হ্যাঁ দেখছিস? লামিয়া এগিয়ে এসে শুভ্রর পাশে বসে শুভ্রর দিকে এক আঙ্গুল তাকিয়ে হামিদার দিকে তাকিয়ে বলল, দেখেছিস, বলেছিলাম না সত্যি কথা বললে মানুষের পিছন চলে। লাবিব ভাই হলো তার প্রমাণ। লামিয়ার কথা শুনে তায়েবা, তায়েব, মাহিরা হো হো করে হাসলো। হাসতে হাসতে তায়েব বলল, বেশি জ্বালা করছে লাবিব ভাই। লাবিবের কথা শেষ হতেই তাইবা বলে উঠল, বেশি জ্বালা করলে আসুন, আইস নিয়ে আসছি। তাইবের কথা শেষ হতেই মাহির বলে উঠল, আর যদি শীতে বরফ লাগাতে ভয় পান তাহলে পানি লাগিয়ে আসুন, জ্বালাটা কমবে। তাদের তিনজনের কথা শুনে এবার আর কেউ চুপ থাকলো না। ফিক করে সবাই হেসে ফেলল। ছবি হাসতে হাসতে লাবিবের কাঁধে হালকা থাপ্পড় দিতেই লাবিব মুখ গোমরা করে বলল, তুইও? ছবি লাবিবের ফেস দেখে নিজের হাসি কন্ট্রোল করতে চাইল, কিন্তু না পেরে উল্টো আবার হেসে উঠল। তা দেখে লাবিব এবার রেগে গেল। তাই রেগে বলল, তোরা সবগুলো আমার জাতশত্রু। যাও, বউটাও আমার পাশে ছিল, সেই বউটাকেও তোরা আমার বিপক্ষে নিয়ে গিয়েছিস। থাকবো না তোদের সাথে। হঠাৎ লাবিবের এমন বাচ্চাদের মতো কথা শুনে সবাই আরেক দফা হেসে উঠতেই লাবিব রেগে বসা থেকে উঠে দাঁড়িয়ে যেতে নিলেই সবির লাবিবের হাত ধরে আটকে দিল। কোথায় যাচ্ছেন? জাহান নামে, ছাড় আমার হাত। আরে বসেন তো, আমরা তো মজা করছিলাম। না আমি বসবো না, ছাড় তুই আমার হাত। না ছাড়বো না, বসেন। লাবিব তবুও বসছে না, ছবিও লাবিবের হাত ছাড়ছে না। লাবিবের খুব রাগ লাগছে নিজের ওপরে। কেন যে এদের সাথে যেচে পড়ে কথা বলতে যায় কে জানে। কথা বলতে গিয়েও অন্য প্রসঙ্গ নিয়ে চলে যায়। দূর, ভাল লাগে না। আর তার বউটাও হয়েছে, কোথায় স্বামীর পক্ষ নিয়ে কথা বলবে তা না, উল্টো সবার সাথে মিলে তাকে নিয়ে হাসাহাসি করে। যেখানে বউই তাকে বোঝে না সেখানে মানুষ তাকে নিয়ে হাসাহাসি তো করবেই। ভেবে মনে মনে আফসোস করে বলল। লাবিবকে বসতে না থেকে আবির বলে উঠল, আহা লাবিব, কি বাচ্চাদের মতো করছিস? চুপচাপ বস। আবিরের কথা শুনে লাবিব মুখ ফুলিয়ে ছবির পাশটায় বসলো। তারপর জমে উঠল তাদের দুষ্টু মিষ্টি হাসির আড্ডার আসর। দূর বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিয়ে ভাই বোনদের হাসি আড্ডা মুগ্ধ হয়ে দেখছে আজমেরি বেগম। বুঝলা শফিকুল, ওগো সবাইরে এক লোকে দেখলে যে কতটা ভাল লাগে আমার। এমনি একজন আরেকজনের পিছনে লাগে, কিন্তু মিল দেখছো ওগো? চায়ের কাপে চুমুক দিতে দিতে সামান্য হাসল শফিকুল খান। তারপর দৃষ্টি দিয়ে উঠোনে বসে থাকা নাতনি তাঁতিদের দিকে তাকালো। তাদের দিকে কে বলবে যে তারা আলাদা আলাদা পরিবারের সন্তান? তাদের দেখলে মনে হয় তারা সবাই একই রক্তের। নাতি নাতনি, নাত বউ, নাত জামাইদের দেখে চোখ ভিজে আসলো আজমেরি বেগমের। শাড়ির আঁচল দিয়ে ভেজা চোখটা মুছে আবার বলল, জানো শফিকুল, এই জীবনে আমি সব পাইছি, আল্লাহ আমারে সব দিছে। ভালো ঘর দিছে, ভালো বর দিছিল, আমার ঘর ভর্তি পোলা পাইনও দিছে। হাসি মজার ছলে কাইটা গেছে আমার জীবন। কিন্তু আফসোস, তোমার ভাই এই সুখের দিন দেখবার পারল না। বলে নাক টানলো আজমেরি বেগম। এরপর আবারও বলতে লাগলো, এখন আমি ময়রাও শান্তি পামো। এই এক জীবনে আল্লাহ আমারে অনেক কিছু দিছে, আর কিছু চাই না আমি এই জগৎ সংসারে। আল্লাহ আমার পোলাপাইনগুলোরে ভালো রাখুক এই দোয়াই করি। ওগো দেখলে যে বুকে কি শান্তি লাগে, এইটা বইলা বোঝন যাইব না। বলে আজমেরি বেগম আবারও চোখ মুছলেন। শফিকুল খান তা দেখে মুচকি হাসল। যে মহিলা নাকি সবসময় সবাইকে আনন্দে রাখে, সেই মহিলার চোখেও পানি দেখে শফিকুল খান। হাসি মজায় কেটে গেল দুদিন। বাড়ি থেকে কল এসেছে কালকের মধ্যেই যেন বাড়ি ফিরে যায় সবাই। করা আদেশে জানিয়েছে লুবনা বেগম। তবে কিছু কাজ থাকায় শুভ্র, রাশেদ, লাবিব এ বাড়িতে সবার সাথে কথা বলে জানিয়ে দিয়েছে জরুরি কিছু কাজ থাকায় আরও দুদিন পর বাড়ি ফিরবে তারা। একেবারে কাজ শেষ করে বাড়ি ফিরবে তারা। বাড়ির ছেলেরা এমন সিদ্ধান্ত নেওয়ায় বাড়ির বড়রা আর কেউ কিছু বলেনি।
তবে লুবনা বেগম বারবার করে বলে দিয়েছে লামহাকে যেন সাবধানে দেখে রাখতে। আবিরা বেগমদের সবার থেকে বিদায় নিয়ে বাসে গিয়ে বসলো সবাই। তুয়া আবিরা বেগমের কোলে বসে ফুপিয়ে কান্না করছে। এই কয়েকদিনে মেয়েটা বড্ড আপন হয়ে গিয়েছিল। লামিয়া, তায়েব, তায়েবা, মাহির জানালা দিয়ে মাথা বের করে হাত নাড়িয়ে তোয়াকে বিদায় জানাতেই তোয়া ছলছল চোখে তাদের দিকে তাকালো। আরে গাধা, কান্না করিস না। তোর যখন আমাদের কথা মনে পড়বে তখনই কল করবি, আমরা চলে আসব। জানালা দিয়ে মাথা বের করে বলল তায়েব। তাইবের কথা শুনে তুয়া মাথা নাড়িয়ে বলল, সত্যি আসবে তো? হ্যাঁ হ্যাঁ, আসবো। মিয়ার কথা শুনে তোয়ার ঠোঁটে হাসির ঝিলিক দেখা গেল। এরপর খুশিতে লাফিয়ে বলল, সত্যি বিগ বস? 3 সত্যি। বলে হাত নাড়িয়ে বিদায় দিয়ে মাথা ভেতরে দিয়ে বসে হেলান দিয়ে চোখ ঘুরিয়ে পাশে তাকাতেই দেখল শুভ্র মুগ্ধ চোখে তাকিয়ে আছে তার দিকে। লামিয়া পুরো নাচিয়ে বোঝালো, কি? শুভ্র মাথা নাড়িয়ে বলল, কিছু না। তাহলে তাকিয়ে আছেন কেন? তাহলে কি তাকাবো না? যদি না বলি? তোর বারণ শুনতে বাধ্য নই। আমার জিনিসের দিকে আমি তাকাবো 100 বার, তোর কি? আর কিছু পারেন না পারেন, মেয়েদের মতো ঝগড়া করতে ভালোই পারেন দেখছি। হ্যাঁ, বউ যদি ঝগড়টে হয় তাহলে জামাইকে তো টুকটাক ঝগড়া শিখতেই হয়। আমি ঝগড়টে? আপনি কি আমার বউ? শুভ্রর কথা শুনে লামিয়া বাঁকা চোখে শুভ্রর দিকে তাকালো। এরপর কিছু না বলে মুখ বাঁকিয়ে জানালার দিকে তাকালো। লামিয়া মুখ বাঁকানো দেখে মৃদু হাসল শুভ্র। রিসোর্টে আস্তে আস্তে প্রায় বিকেল। ছেলে এবং মেয়েদের জন্য আলাদা রুম বুক করা হয়েছে। সবাই ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে যার যার মতো ছড়িয়ে ছিটিয়ে আছে রুমে। এত জার্নি করতে করতে সবাই বেশ ক্লান্ত। তাইবা বিছানায় ধপ করে বসে পড়ে হাত পা ছড়িয়ে ছিটিয়ে। বলল, বাড়ি যেতে চাই। কেন, তোর ভালো লাগছে না? ফোনের দিকে দৃষ্টি রেখে বলল ছবি। না, ভালো লাগছে না। তোদের কাপলদের মাঝে আমি এক অসহায় হাতটি হয়ে ঘুরে ঘুরে করি। তোদের দেখলে আমার হিংসা হয়, বুঝলি? তাইবার কথা শুনে শারমিন বলল, কেন রে, জাহিদ ভাইয়ের ভালোবাসা বুঝি কমে গিয়েছে? এই, তুমি তোমার ওই খাবিস ভাইয়ের নাম নিও না তো। ওমা, কেন রে? আমি বলছি তাই, সহ্য হয় না তোমার ভাইকে? সহ্য হয় না। আবার ফোনের ওয়ালপেপারে তার ছবি একদম জলজল করছে, দেখ। বলে সবার দিকে তাইবার ফোন তুলে ধরলো হাফসা। হাফসার বাচ্চা, ফোন দে। তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে হাফসার থেকে ফোন নেওয়ার চেষ্টা করলো তাইবা। দিব না। দে বলছি, নয়তো আমার ভাইকেও তোকে দেব না। তোমার ভাইকে নিতে নিতে গিয়ে বয়ে গিয়েছে আমার। বলে ফোন হাতে ধরিয়ে দিল হাফসা। তাই নাকি? এই কথা তাহলে ওকে, মাহিরকে আমি বলে দিব তুই এই কথা বলেছিস। এই না না, খবরদার কিছু বলবে না। এমনি তোমার ভাই কথা বলে না বেশি। এখন তুমি যদি এইসব বলো তাহলে যাও, বলেও তখন আরও বলবে না। হাফসার কথা শুনে তাইবের ঠোঁট পাকালো। তখনই হামিদা বেশ কিছু শপিং ব্যাগ হাতে রুমে প্রবেশ করলো। এ হলো কার এতগুলো ব্যাগ? কি আছে এত ভারী ব্যাগে? ফাবিয়ার কথা শুনে হামিদা হেসে বলল, শাড়ি। আজ রাতে আমরা ঘুরতে যাব শাড়ি পরে, বুঝলে? সবাই সবার জন্য শাড়ি আছে, ফটাফট পরে তৈরি হয়ে যাবি রাতে, বুঝলি সবাই? হামিদার কথা শুনে সবাই মাথা নাড়ল, শুধু লামিয়া বাদে। তা দেখে সবাই জহুরি চোখে লামিয়ার দিকে তাকাতেই বলে উঠল, এভাবে তাকিয়ে থেকে লাভ নেই। আমি শাড়ি পরতে পারবো না। কিন্তু তোকে পরতেই হবে। দেখো বড় আপা, মায়ের খেতে না চাইলে ওইসব নিয়ে বিদায় হও। আমরা সবাই যেহেতু পরবো তাহলে তো পরতে অসুবিধা কি তোর? ভালো লাগে না শাড়ি, ওইটা পরেই দেখা যাবে। বলে সবাইকে যার যার শাড়ি বুঝিয়ে দিয়ে চলে গেল হামিদা। লামিয়ার কপালে ভাঁজ ফেলে শাড়ির প্যাকেটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। তারপর বিছানায় ছুঁড়ে শুয়ে বলল, মাথা ব্যথা ভার লাগছে তার। না, একটু ঘুমাতে হবে, নয়তো এই মাথা ভার থেকে মাথা ব্যথা শুরু হবে। বেশি না দেরি করে চোখ বন্ধ করল। রাত প্রায় 11টা বেজে 20 মিনিট। শীতের রাত। একটা নির্জন জায়গায় জড়সড় হয়ে রেখে দাঁড়িয়ে আছে লামিয়া। গায়ে কালো পাতলা শাড়ি, তার উপরে শাল জড়িয়ে রেখেছে। একটু আগে শুভ্রর সাথে বিরাট ঝগড়া করে বেরিয়েছে রিসোর্ট থেকে। ঝগড়ার কারণ শাড়ি। সে পড়তে চায়নি আর শুভ্র পড়তে বলেছে। এই নিয়ে তুমুল ঝগড়া হয়েছে তাদের মধ্যে। তারপর থেকে কেউ কারোর সাথে দেখা করেনি আর না কথা বলেছে কোনো। এই নিয়ে লামিয়ার বেশ ক্ষেপে আছে। তবুও চোরাচুরি করে মেয়েদের গ্রুপ তাকে শাড়ি পরিয়ে কি সুন্দর করে সাজিয়ে দিয়ে তাকে নিয়ে বের হয়েছিল সবাই। চোখ বুলিয়ে সবাইকে খুঁজছে, কিন্তু কেউ কোথাও নেই। প্রায় 30 মিনিট হয়ে গেল, কিন্তু তাকে রেখে সবাই কোথায় গেল? অচেনা একটা জায়গা। কিভাবে তাকে একা রেখে এত রাতে চলে যেতে পারলো? আশেপাশে তাকিয়ে দেখলো ঘুটঘুটে অন্ধকার। শুভ্র ভাই, সে আজকে কোথায়? ভেবে লামিয়া বেশ চিন্তিত হলো। আবার একটু ভেতরে ভেতরে ভয় লাগছে। কান্না পাচ্ছে ভীষণ। তবে কান্না করলে চলবে না, মনটাকে শক্ত করতে হবে। আর কিছু না ভেবে অন্ধকারে দৌড়াতে লাগলো লামিয়া। দৌড়ে একটু সামনে আসতে হঠাৎ চারিপাশ থেকে আলো জ্বলে উঠল। আলো জ্বলতেই লামিয়া চমকে উঠে সামনে তাকিয়ে থাকা লোকটিকে দেখে স্তব্ধ হয়ে গেল।
তার সামনে দাঁড়িয়ে আছে শুভ্র। হোটেল থেকে আসার সময় শুভ্রকে দেখেনি সে। রাশেদ বলেছিল তার নাকি একটা কাজ পড়েছে, তাই সে পরে আসবে। কিন্তু শুভ্রকে এখানে দেখে বেশ অবাক হলো। শুভ্র লামিয়ার দিকে এগিয়ে এসে হঠাৎ হাঁটু গেড়ে বসে লামিয়ার দিকে হাত বাড়িয়ে বলল, ভালোবাসি ভ্রমর, অনেক 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 ভালোবাসি তোকে। সংসার করবি আমার সাথে? চল না একটা সংসার করি। আমি তুই মিলে একটা ছোট্ট সংসার পাতি, দুজন মিলে। অনেক তো হলো রাগ অভিমান, আর কত? চল না আমাদের পেছনের কথা বাদ দিয়ে নতুন জীবন শুরু করি। সেই জীবনে কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। তোর যতটুকু সুখ দরকার তার চেয়ে দ্বিগুণ সুখ আমি তোকে দেব। আর কখনো কষ্ট পেতে দেব না। সাজিয়ে রাখবো তোকে সারা জীবন আমার এই দিলওয়ালি করে। বলেই থামল শুভ্র। লামিয়া স্তব্ধ হয়ে তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্র তা দেখে আবারও লামিয়ার চোখে চোখ রেখে বলল, আমার লাল টুকটুকে বউ হবি? আমার ব্ল্যাকবেরি আর জাকির মা হবি? আমার ভবিষ্যৎ ছেলে মেয়ের মা হবি? আমার বৃদ্ধ বয়সের সঙ্গী হবি? এই শাহরিয়ার শুভ্রর বউ হবি ভ্রমর? গটা করে লিখে দে না এই শাহরিয়ার শুভ্রর পাশে নিচের নামটা। লামিয়া চুপ হয়ে তাকিয়ে আছে, কিছু বলছে না। হঠাৎ পাশ থেকে হামিদারা সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ বলে দে লামু, হ্যাঁ বলে দে। লামিয়া চোখ ঘুরিয়ে সবার দিকে তাকালো। সবাই এখানে, তার মানে তাকে সবাই প্ল্যান করে ভয় দেখিয়েছিল। ভেবেই আরো রাগ হলো। হাত মুষ্টিবদ্ধ করে শুভ্রর দিকে অগ্নি চোখে তাকিয়ে ঠাস করে গালে চর বসিয়ে দিল। সবাই হাঁ করে তাকিয়ে আছে লামিয়ার দিকে। কেউ ভাবতে পারেনি লামিয়া শুভ্রকে থাপ্পড় দেবে। শুভ্র গালে হাত দিয়ে লামিয়ার দিকে তাকিয়ে বলল। লামিয়া তাতে দাঁত চেপে চেঁচিয়ে উঠল, কি ভেবেছিস তোরা? আমাকে এমন কেন মনে করে দেখালি ভয়? হ্যাঁ, তোদের কারণে আমার মনের ওপর দিয়ে কি গিয়েছে একবারও বুঝতে পেরেছিস? নাকি বোঝার চেষ্টা করেছিলি? আর তোকে আমি ঘৃণা করি, বুঝতে পেরেছিস? চলে যা আমার সামনে থেকে। তোর মুখ আমি দেখতে চাই না। তোকে দেখলে আমার ঘৃণা লাগে। কথাটা বলতে বলতে লামিয়ার চোখে পানি জমা হলো। শুভ্র লামিয়ার দিকে তাকিয়ে কোনো কথা না বলে উঠে দৌড়ে পিছিয়ে ঘুরে নিশ্চুপ পায়ে চলে যেতে লাগলো। লামিয়ার চোখে পানি চিকচিক করছে। রাগে মাথার আবারও উল্টোপাল্টা বলে দেয়নি তো ভেবে পেছন ঘুরে তাকালো। সবাই মুখ কালো করে তাকিয়ে আছে লামিয়ার দিকে। হামিদা রেগে লামিয়াকে বলল, তোর রাগ ভাঙানোর জন্য ছেলেটা এত কিছু করলো, আর তুই কিনা অপমান করলি, থাপ্পড় মারলি। লামিয়া তার শুনে মুখ ফুলিয়ে শুভ্রর দিকে তাকিয়ে শাড়ি কুচি ধরে শুভ্রর দিকে ছুটে গেল। এই দাঁড়ান ফালতু লোক, দাঁড়ান বলছি। শুভ্র তবুও হাঁটতে লাগলো, পেছন ফিরে তাকালো না। লামিয়া শুভ্রর পেছন পেছন দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে বলল, কোথায় যাচ্ছেন? দাঁড়ান বলছি। শুভ্র পেছনে না করে হাঁটতে হাঁটতে বলল, জানি না। দাঁড়ান বলছি। দাঁড়াবো না। কেন দাঁড়াবেন না? যে আমার মুখ দেখতে চাই না, যে আমাকে ঘৃণা করে, তার সামনে কেন দাঁড়াবো? দেখুন দাঁড়ান বলছি। উফ, হাঁটতে পারছি না। তো হাঁটতে কে বলেছে? চলে যান। না যাবো না, একটু আস্তে হাঁটুন। না আস্তে হাঁটবো না, চলে যান আপনি। আমার পিছু পিছু কেন আসছেন? যাকে ঘৃণা লাগে তার পেছন পেছন আসতে লজ্জা করে না? না করে না। বলতে বলতে ঠাস করে পড়ে গেল শাড়ির সাথে বেছে। পরের সাথে সাথে লামিয়া কুকড়ে উঠল হাঁটে ধরে। লামিয়ার কথা শুনতে না পেয়ে শুভ্র দাঁড়িয়ে পেছন ফিরে দেখল লামিয়া মাটিতে বসে হাঁটু চেপে বসে আছে। শুভ্র দৌড়ে লামিয়ার পাশে বসে অস্থির গলায় বলল, দেখি কোথায় লেগেছে, সাবধানে কি চলা যায় না? লামিয়া মাথা নিচু করে আছে, নাক টেনে কান্না জড়িত কণ্ঠে বলল, আপনার জন্যই তো হয়েছে। এখন আমার সব দোষ? তা নয়তো কি? হ্যাঁ, কত করে বললাম আস্তে হাঁটুন। শুভ্র লামিয়ার কোমর চেপে পাঁচা করে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে কঠিন গলায় বলল, কেন আস্তে হাঁটবো? লামিয়া শুভ্রর হঠাৎ গলা জড়িয়ে ধরে মুখ গুজে নিচু হয়ে বলল, আমি রাগের মাথায় বলে দিয়েছি। ওই তো একই, রাগের মাথায় মানুষ সত্যিই বলে দেয়। সরি, বেশি নরম গলায় বলল আর কি লামিয়া। শুভ্র লামিয়ার এমন নরম সুরে হালকা হালকা হাসলো, কিছু বলল না। বেশ কিছুক্ষণ হাঁটার পর শুভ্র একটা বাড়িতে প্রবেশ করতেই লামিয়া শুভ্র গলা থেকে মুখ তুলে চারিপাশে চোখ বুলিয়ে অবাক নয়নে বলল, বাড়িটা সুন্দর। আমরা কোথায় আসছি? আর এই বাড়িটা কার? শুভ্র লামিয়াকে একটা রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিয়ে বলল, তোর। লামিয়া বিরক্ত হয়ে বলল, সবসময় মজা ভালো লাগে না। কার বাড়িতে এনেছেন আপনি আমাকে? শুভ্র ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে স্যাভলন আর তুলো বের করতে করতে বলল, মজা না, সত্যি বলছি। এটা তোর বাড়ি, আমি কিনছিলাম তোর জন্য। আমাকে বিশ্বাস না করলে বাড়ির কাগজপত্র দেখতে পারিস। বলে আলমারি খুলে কিছু কাগজপত্র বের করে লামিয়ার দিকে এগিয়ে দিল। লামিয়া কাগজে চোখ বোলাতে গেলে চোখ গোল গোল করে ফেলল। সত্যিই তো তার নামেই বাড়ি। অবাক হয়ে শুভ্রকে জিজ্ঞেস করল, কবে কিভাবে কিনলেন এই বাড়ি? শুভ্র লামিয়ার পায়ের কাছে বসে বলল, এত কিছু তোর না জানলেও চলবে। এখন দেখি শাড়ি তোল ওপরে। শাড়ি তুলবো মানে? মাথা খারাপ হয়ে গিয়েছে আপনার? সবসময় রোমান্টিক মুডে থাকিস কেন? আমি বলেছি শাড়ি ওপরে তোল, আমি পরিষ্কার করবো তোর ক্ষত জায়গাটা।
না না, দরকার নেই, আমি পরে করে নেব। এক কথা বারবার বলতে ভালো লাগে না। তুই পা দেখাবি নাকি আমি জোর করে দেখব কোনটা? শুভ্র কথায় ভয়ে লামিয়া বসা থেকে উঠে দূরে সরাতে শুভ্র রাগে গেল। লামিয়ার আঁচল টেনে ধরে নিজের কাছে নিয়ে আসলো। লামিয়ার দিকে তাকাতেই কেমন ঘোর লাগা চোখে গেল তার। শাড়ি ভেদ করে উন্মুক্ত কোমর শক্ত করে চেপে ধরে হাসকি কণ্ঠে বলল, সবসময় জ্বালাস কেন তুই? কথা কানে শুনিস না? লামিয়া নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে শুভ্র আরো জোরে চেপে ধরল নিজের সাথে। লামিয়া জোরে জোরে শ্বাস নিচ্ছে। হার্টবিট ভীষণ বেড়ে গেছে। কিছু বলতে চাইলে শুভ্রকে, কিন্তু কথা গলায় আটকে আছে। শুভ্র এলোমেলো হয়ে এক টানে খুলে দিল লামিয়ার চুলের খোপা। লম্বা চুলগুলো ছাড়া পেতে আষ্টে পড়ল লামিয়ার পিঠে, কপালে। শুভ্র নেশাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া শুভ্রর দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল। শুভ্র লামিয়ার কাঁধ থেকে চুলগুলো সরিয়ে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিতেই লামিয়ার পুরো শরীর কেঁপে উঠল। শুভ্র ঘাট থেকে মুখ তুলে লামিয়ার দিকে তাকালো। তারপর হাসকি কণ্ঠে বলল, আই ওয়ান্ট ইউ টু নাইট। লামিয়া মুখ খুলে কিছু বলার আগেই শুভ্র লামিয়াকে পাচা কোলে তুলে নরম তুলতুলে বিছানায় বসিয়ে দিয়ে হিসিয়ে বলল, আজকে কোনো কথা শুনবো না। আজকে আমি যা বলবো তাই হবে। তুই বাধা দিলেও শুনবো না। বলে লামিয়ার গায়ের শালটা টেনে খুলে ফেলল। গলা দিয়ে মুখ গুজে একটা চুমু এঁকে দিল। লামিয়ার সাথে সাথে চোখ বন্ধ করে দিল। শুভ্র পরপর চুমু খেয়ে গলা থেকে মুখ তুলে লামিয়ার দিকে তাকিয়ে দেখল ব্রাউন ঠোঁটজোড়া হালকা কাঁপছে। তা থেকে বাঁকা হেসে ঠোঁটজোড়া চেপে ধরল। লামিয়া আজ আর বাধা দিল না, আর না সরতে চাইল। পুরোপুরি সঁপে দিল নিজেকে তার ভালোবাসার কাছে। সময়টা যেন থেমে গিয়েছে আজ। আজ রাতে চাঁদ সাক্ষী হলো তাদের ভালোবাসার নতুন শুরুতে। হঠাৎ দূর থেকে ভেসে আসলো বাতাসে গুনগুন, এসেছে ফাগুন, বুঝিনি তোমায়, শুধু ছোঁয়ায় এত যে আগুন।